থেকে সমস্ত পিজি থেকে সরি, যখন আমরা ওখানে দেখাই, আগে ওখাট ছিল, এখন ফোর্টিস নাম ছিল, আমি বারবার বলছি, আমি ওই জন্য ফোর্টিসটাই বারবার বলে ফেলছি, কিছু মনে করবে না, ফোর্টিস বলেই বলছি। ফোর্টিসে যখন ওরা ভর্তি হলো, ওরা ওখান থেকে তো প্রচুর টেস্ট করালো। ওখানে কি ফার্স্টে ওর ডাক্তারবাবু জিজ্ঞেস করলো, মানে এত ওর রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা এতটুকু লেট করতে চাননি, মানে ডাক্তারবাবু যে আপনি এক্ষুনি যান, এক্ষুনি করে নিয়ে আসুন, এইখানে এক্ষুনি যান, এইখানে, মানে এতটুকু ডিলে করেনি ডাক্তার দত্ত, ডক্টর অরূপ রতন দত্ত, মানে এক অভিজিৎ তরফদার এক ভগবান, ডক্টর অরূপ রতন দত্ত আর একজন ভগবান আমাদের জীবনে, হ্যাঁ, আর একজন আমাদের ভগবান এখনো রয়েছে। তো তখন ডাক্তার দত্ত সমস্ত কাগজপত্র ফার্স্ট জিজ্ঞেস করলো কে দেবে, আমি তখন বলছি আমি দিয়ে দেবো। তখন বাবা যে না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের গায়ে হাত দেবেন না, আপনি আগে আমাকে দেখুন, তারপর না হলে আমার মেয়ের কিডনি নেবেন, ডাক্তার দত্ত বলেছিল। তখন ডক্টর বলছিল হ্যাঁ একই পরিবার, আমার ছেলেটাও সঙ্গে ছিল, তখন গেছিলাম, ওই প্রথম দিন যেতেই হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আমাদেরকে, যে ওই দুধের বাচ্চা, আমি দুটো একই ফ্যামিলি দুজনকে করবো না, দুধের বাচ্চাটা আছে, আগে বাবাকে বলছিল আগে আপনারটা আমি দেখি, তারপর না হলে তখন আপনার মেয়েরটা আমি নেবো। তখন বাবার একদম সে যখন টেস্ট করতে শুরু করলো, মানে কি টেস্ট হয়নি, বলে বাবা বলে যাবতীয়, ওর যেমন টেস্ট হয়েছে এরও, মানে পায়ের নখ থেকে মাথার চুল, আগেও আবার বলছে, মানে যাবতীয় টেস্ট, মানে জীবনে হয়তো সেই টেস্টের নাম আমি জীবনে শুনিনি, এমন বলতেও পারবো না, এমন একটা টেস্ট হয়েছে যাতে দেখা গেছে। তখন একজনকে নিয়ে যেতে হয়েছিল বাবাকে, বলে বাবা বলছে আমার শরীর পুরো গরম হয়ে গেছে, সরি গরম হয়ে গেছে কি না, ওই যে শরীরটা উত্তেজিত হয়ে গেছে, পুরো কিডনি দুটো ফটো নিয়েছিল, মানে এক একটা শিরা উপশিরা কিডনি সমস্ত কিছু দেখা গেছিলো ওই, মানে তখন ওটা দেখে ডাক্তারবাবু বিচার করবেন যে কোন কিডনিটা নেওয়া হবে। একটা শিরা ফটোগুলো যখন এসেছিলো আমরা দেখেছিলাম তো, যে এগুলো মানে ভাবা মানে কল্পনা করতে পারিনি। কিন্তু আমার বাবার শরীরে কোনোদিন কোনো প্রবলেম ছিল না, এমনকি আমার বাবার হার্টটাও এত শক্ত ছিল যে ডাক্তারবাবুরা বলেছিল একটা 23-24 বছরের ছেলেদের এরকম হার্টের কন্ডিশন থাকে যা আপনার আছে। আমার বাবাকে, আমরা ছোট থেকে আমার বাবা কেন, আমার বাবা কাকা প্রত্যেকে এত পরিশ্রমী যে ব্যাটা ছেলেদের যে অসুখ শরীর খারাপ করতে পারে সে ধারণাটুকু আমাদের ছিল না, কেউ কোনোদিন অসুস্থ হয়নি, যে আমার বাবা কাকা যেটা এখন সব বয়স হয়ে একটু বয়স হয়তো রোগে, আর বাবা প্রচুর পরিশ্রম করতো, মানে কি বললো কুস্তি করা এ করা ছোট থেকে সব জোয়ান বয়স ওইরকম সারাক্ষণ করতো, জানেন তো। আমার বাবাকে শুয়ে বসে কেউ রাখতে পারতো না, শোয়াতে শুয়ে, মানে বাবা শুয়ে থাকবে ভাবতে পারা যায় না, শুধু ঘুমোনোটুকুই সারাক্ষণ চরকির মতো ঘুরছে আমার বাবা, মানে এত পরিশ্রমী ছিল, সুস্থ ছিল মানুষটা, কোনো কিছু ছিল না, শরীরের প্রেশার সুগার কিচ্ছু ছিল না। কিন্তু ওর শরীর খারাপের সময় টেনশনে যখন ওরকম হচ্ছিল, একটু প্রেশার এসে গেছিলো, তারপর আবার নর্মাল হয়ে গেছিলো অপারেশনের পরে, আর কিছু ছিল না বাবার। তো বাবার এরকম টেস্ট হলো, তখন ওখান থেকে সব কাগজপত্র রেডি করে ডাক্তার বললো যে স্বাস্থ্য ভবনের 2টো ডেট পরে, হ্যাঁ আমাদের ডাক্তার পাঠিয়ে দিল যে আপনারা এক্ষুনি যান, আজকে গিয়ে ডেট নিন, তা নয়তো আবার একটা সপ্তাহ পিছিয়ে যাবে, মানে ওই একটা সপ্তাহ ডাক্তারবাবু রেডি মানে ফেলে রাখতে চায়নি। আমরা সেখানে গিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে সবাই গিয়ে যখন বলছে একজন শ্বশুর মশাই তার জামাইকে কিডনি দিচ্ছে, সবাই বলছে আপনি দেবেন, শ্বশুর হয়ে জামাইকে দিচ্ছেন, বলে কি করব আমার মেয়ে রয়েছে, ওর তো আর কেউ নেই, ও দাঁড়িয়ে বলছে আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার যারা ছিল মারা গেছে, এছাড়া আর কি বলে, হ্যাঁ আর তো কিছু বলে না, এটাই আর কি বলে। এবারে তখন ওটা পাস হয়ে যায়, পাস হয়ে ভর্তি হয়, তখন দত্তও বলেছিল যে উনি মানে এমনই কন্ডিশনটা, ডক্টর দত্ত বলেছিলেন যে ওই ডায়ালিসিস তো নিতে পারছেন বলে এমনই কন্ডিশন হয়ে গেছিলো, ও তো শরীরটা একদমই শেষ অবস্থা, একটা কিডনি 5% কাজ হচ্ছে, মানে শরীরটা কতটা শেষ হয়ে গেছিলো, হ্যাঁ সেখানে মানে আর শরীরে কিচ্ছু ছিল না ওর। ডাক্তার বলছে উনি যদি অপারেশনে ধাক্কা নিতে পারে আমি তাহলে ওকে বাঁচিয়ে দেবো, ডাক্তার দত্ত ঠিক এই কথাটা বলেছিল। তোমাদের অপারেশনে কে কে ছিল অপারেশনের সময়? তোমাদের অপারেশনে তোমাকে কোন ডাক্তার ছিলেন? ডক্টর শিবাজি বসু, হ্যাঁ ডক্টর শিবাজি বসু, ডক্টর শশাঙ্ক, হ্যাঁ ডক্টর শশাঙ্ক শেখর সাহা, আর হচ্ছেন ডক্টর অরূপ রতন দত্ত, মানে তিনজনেই একদম মানে কি বলবো মানে ভগবান, মানে ঈশ্বরের দূত যদি বলা যায় ওনার। কারণ একই দিনে বাবার থেকেও কিডনি নিয়ে নেওয়া হয়েছিল, এরও প্রতিস্থাপন করা হয়েছিল। হ্যাঁ আমাদের কন্ডিশন কিরকম অবস্থা দেখুন, আমি বাড়িতে বাচ্চাটাকে নিয়ে রয়েছি, ওখানে মা চাঁদু কাকু হসপিটালে,
তো ওদের স্কুলের কলিগরা ছিল, সে ওদের স্কুলের অবদানের থেকে মানে ভোলার মতো না, স্কুলের মানে কলিগদের অবদান। আর হসপিটালে আমার বাবাও শুয়ে, আমার স্বামীও শুয়ে, মানে শুধু সাধারণ অপারেশনে খুব মানে কি বলবো সিরিয়াস, মানে খুব বলো না বাংলাতে, মানে খুব ঝুঁকিপূর্ণ যাকে বলে রিস্কি অপারেশন যেটা ছিল। কারণ ওর ডাক্তারবাবু বলছে, শুধু মাকে বলেছিল আপনি শুধু ঠাকুরকে ডাকুন যে উনি অপারেশনের ধাক্কাটা যেন সামলাতে পারেন। ডাক্তারবাবু আমার মাকে শুধু বলছে আপনি শুধু ভাবো ঠাকুরকে ডাকুন যে ও, মানে ডাক্তারবাবুরা ভগবানকে কতটা বিশ্বাস করে দেখুন। বলছে তারা বলছে যে ঠাকুরকে ডাকুন, মাকে ডাকুন আপনার যে আপনার জামাই যেন অপারেশনের ধাক্কাটা সামলে নিতে পারে, শুধু এইটুকু বলেছিল। আমার মা শুধু ঠাকুরকে ওখানে ডেকেছিল যে এমনি ধরে। আবার একটা জিনিস আমি আজও বলছি, সেই সময় আমার এই ভয়টুকুও করেনি, অপারেশন হচ্ছে আমি সব দিন একটা মানুষ সাধারণ ভয়টুকু, তো আমার কিন্তু সেই ভয়টুকু একবারের জন্য মনে আসেনি যে খবর বাঁচবে না, আমি এটা কখন ঠিক হয়ে যাবে। ওই যে একটা সাপোর্ট আমায় দিয়েছে না, আমার মানে একবারের জন্য ধারণাটা হয়নি বা সেই ভয়টা জন্ম। ও আসলে অনেকটা উত্তেজিত হয়ে গেছিলো, ওই জন্যে চলে গেছে একটুখানি নিজেকে শান্ত করতে। আমি এলাম, আমি আরও ওই জন্যে আসলে কি বলবো আপনাদের, এই কষ্টটা যারা পায় তারাই বুঝতে পারে যখন নিজের আপনজনেরা এরকম বড় ধাক্কাটা দেয়। ও এখনো মানতে পারে, কষ্ট হয়। আমি তুলতে চাই না এই কথাগুলো, কিন্তু উঠে যায়। আমরা ভুলে গেছি, অনেক ভুলে যেতে চাই, অনেক কিছু মনে রাখি, ওই জন্য না মানে বেঁচে আছি জানেন তো। আমরা ভুলে যেতে পারি বলে অনেক কিছু বেঁচে আছে। এই যে আমি বলি না আমি অনেক কিছু ভুলে গেছি, ভুলে যাই, তারিখ ভুলে যাই, অনেক কিছু ডেট ভুলে যাই, এ করে যাই, অনেক কিছু ভুলে যাই। এটা একদিক দিয়ে আমার কাছে না ঠাকুরের আশীর্বাদ। যেমন আমার কোনো সাজগোজের ওপর লোভ নেই, গয়নাকাটির ওপর লোভ নেই, এটাও যেন আশীর্বাদ। কারণ অপারেশন আমার বাবাও যেন সর্বশান্ত হয়ে গেছিলো, আমিও সর্বশান্ত হয়ে গেছি। আমার কোনো একটা গয়না নেই, সব শেষ। দেখুন আমি কানের পর্যন্ত পড়ি না, এই দেখুন সব শেষ। আমার কানও ফাঁকা থাকে দেখবে, কারণ আমার গয়নাকাটির ওপর কোনোদিন কোনো লোভও ছিল না। আর এই ভুলে যাওয়া জিনিসটাও না আমার কাছে আশীর্বাদ। ভুলে যাই বলে আমি এখনো বেঁচে আছি, তাহলে সত্যি আমি পাগল হয়ে যেতাম, কবে আমরা শেষ হয়ে যেতাম। যাই হোক আজকে ভিডিওটা আমি হচ্ছে পরের দিন আবার নেক্সট বাকিটা আমি কমপ্লিট করব। বাধ্য হচ্ছে কারণ ও একটু উত্তেজিত হয়ে গেছে, ওকে একটু আমি সামলে আসি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। ও একটু উত্তেজিত হয়ে গেছিলো বলে আমার মানে রেকর্ডিংটা বন্ধ করতে হয়েছিল। বুঝতে পেরেছো যে উত্তেজিত হওয়ারই কথা, কিন্তু বাদ দাও, ছেড়ে দাও, ওগুলো আর মনে করো না। আমরা মেন ব্যাপারে আছি। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ওর যখন কিডনির অসুখ ধরা পড়ে ডাক্তারবাবুরা অনেক খাবার বিধি নিষেধ করে দিয়েছিল জানো তো। কোনো শস্য জাতীয় বা দানা জাতীয় কোনো জিনিস খেতে পারবে না, মানে ডাল তো খেতেই পারবে না। এমনিতেই শিম বিম কড়াই যেগুলোর মধ্যে দানা রয়েছে ওগুলোও খেতে পারবে না। একবার তো একটু ঝিঙে, একটু চিচিঙে, একটু লাউ এগুলো খেতে পারতো। তাও কি সেগুলোকে সেদ্ধ করে আমাকে জল ফেলে দিতে হতো, ফেলে দিয়ে তারপর খেতে পারতো। নারকোল ডাব এগুলো একদমই খাওয়া বারণ ছিল। দুধ খেতে পারলেও সেটা ডবল টোন দুধ খেতে পারতো, তাও কি 1 কাপ। যদি 1 কাপ দুধ খেত, ওইখানে যে 500 গ্রাম জল মানে বরাদ্দ ছিল সেখান থেকে ওই 1 কাপ জল ওকে বাদ দিয়ে দিতে হতো। এইরকম সব খাবার বিধি নিষেধ ছিল। সব ফল খাওয়া যেত না। হ্যাঁ, ওই পেয়ারাটা খেতে পারতে, পেয়ারা, আপেল, নাশপাতি, শসা, এই কটা ফল খেতে পারতো, মানে সব ফলও খাওয়া যেত না। যাই হোক ঠাকুরের কৃপায় আমার বাবা ওকে কিডনি দিয়েছিল এবং ও অপারেশনের ধাক্কাটা নিতে পেরেছিল বলে ডাক্তার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। বাড়িতেও যখন ফিরেছিল একটা পুরো কাঁচের ঘরের মধ্যে ওকে রাখা হয়েছিল জানো তো, পুরো আলাদা। ডেলি ও জামা কাপড় বিছানার চাদর বলো যা ইউজ করতো সমস্ত ফুটন্ত গরম জলে আমাকে কেচে ডেটল জলে ধুয়ে আমাকে খটখটে রোদ্দুরে শুকোনো হতো। আর সেটা যে আমি শুকিয়ে গেলে তুলে নিয়ে এসে আমি একটা চেয়ারে দিলাম, সেটা ভাঁজ করে রেখে দিলাম, ওসব চলতো না। কিন্তু
সেই ওই অবস্থাতেই মানে দড়িতে ভাঁজ করে দড়িতে রাখতাম, পাট করে দিয়ে ওর হাতে ভেতরে ঢুকিয়ে দিতাম। তখন আমি ঢুকতাম না ওর ঘরে। সকালবেলা আমি একবারই ঢুকতাম পুরো, তাও কি পুরো আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে চান টান করে আমার ওখানে ঢোকার জন্য আলাদা জামা থাকতো, সেটাকেও আমি ডেলি গরম জলে ফুটিয়ে আমাকে আলাদা জায়গায় রেখে পরিষ্কার জায়গায় রাখতে হতো। ওই জামাটা পরে হাতে ও একটা লোশন দিয়েছিল, হাতে ও লোশন টোশন মেখে আমি ভেতরে ঢুকতাম বলে ওর ঘর দোর পরিষ্কার করতাম, বাথরুম টাথরুম সব পরিষ্কার করতাম, সমস্ত কিছু পরিষ্কার করার জন্য। তখন স্প্রে ছিল, স্প্রে করা হয়েছিল। হ্যাঁ, তো ওই তো সব একটা লোশন দিত, স্প্রে দিত, ওটা সমস্ত ঘর বাথরুম টাথরুম ওইগুলো দিয়ে পরিষ্কার করতে হতো। করে তারপরে আমি বাইরে আসতাম। এমনও দিন গেছে আমি ভেতরে পরিষ্কার করছি, আমার ছেলেটা ও তো অনেক বাচ্চা ছিল তখন, উঠে পড়ে দরজা ধাক্কাচ্ছে, কাঁদছে, আমি বেরোতে পারছি না তখন, এমনই অবস্থা। মানে একবার বেরোলে আমি আবার ঢুকতে পারবো না, আবার আমাকে চান টান করে নতুন জামা কাপড় পরে আমাকে ঢুকতে হবে, এইরকম কন্ডিশন হয়ে হতো। খাওয়া দাওয়া ছিল প্লেন ঝোল বাদার, একদম অল্প নুন, মানে নুন নয় একেবারে ধরতে গেলে, নুন না দিলেই সব থেকে ভালো হতো। নুন ছাড়া, প্রায় নুন ছাড়াই, মানে এক চিমটে মতো প্রায় নুন ছাড়াই মানে খাবার খেতে হতো, শুধু ঝোল ভাত। তাও কি একটা পরিমাপ ছিল ভাতের। এই অপারেশনের পরে কি খেত তোমাদের কি বলবো, তখন তো খিদে আগে তো খেতে পারতো না, আর অপারেশনের পরে তখন খিদে বাড়ছে, সে ওইটুকু ভাত ওর হবে না, ওকে ভাত দিতে হবে, সে তার জন্য রাগারাগি সে কি করতো, রেগে যেত আমার ওপরে জানো তো। আমি না ভয় না দরজাটা বাইরে থেকে ছিটকি দিয়ে দিতাম জানো তো, যাতে বেরোতে না পারে, তুমি ঘরের মধ্যে যা খুশি করো, ওর বেশি তো আমি ওকে দিতে পারবো না। কিন্তু ওকে তো বোঝানো যাবে না, ওর খিদে পাচ্ছে, মানে ওর 9টায় খেতে একটা খাবার টাইম আছে, 7টায় ওষুধ ছিল, 8টায় ওষুধ ছিল, ওই ওষুধ খাওয়ার 1 ঘন্টা আগে পরে কোনো কিছু খেতে পারবে না, মানে সকাল 6টার মধ্যে চা খেয়ে নিত, সেই লাস্ট, আবার সেই 9টার পরে টিফিন খেতে পেতো। 8টার সময় ওষুধটা খাবে তো, ঠিক 8:15 করে হবে, ভেতর থেকে ছটপটানি ও শুরু হবে, ওকে খেতে দিতে হবে। সে রেগে যাবে, একদিন তো এত রেগে গেল যে ডাবের জল দিইনি। তোমাদের বলবো কি এই দিনগুলো ভোলা যায় না, ডাবের জল খাবে। আমি ভেবেছি ডাবের জল তুমি এখন খেও না, ওগুলো অপারেশনে আগেও বার হচ্ছিল, ডাক্তারবাবু বলছিল ওগুলো ধীরে ধীরে তুমি খাবে, ওকে বোঝানো যাবে না, ওগুলো তো প্রিয় ছিল, সেগুলো অনেকদিন খেতে পারেনি, অপারেশন হয়ে গেছে, ও ভেবেছে আমি একসঙ্গে সব খেয়ে ফেলবো। ডাক্তারবাবু কত বলতে ধীরে সুস্থে খাবে, ওকে তো বোঝানো উপায় নেই। একদিন এমন রেগে গেল, রেগে সে প্রেশার ফল করে গেল জানো তো, সে আরে কীর্তি আমার ধরে গাড়ি ভাড়া করে নিয়ে হসপিটালে চলে হয়। তো ডাক্তার বললো অন্য কিছু নয়, এখন তো কিডনিটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হচ্ছে, প্রেশারটা আস্তে আস্তে একদম কমছে, ওই জন্য প্রেশারটা ফল করে গেছে। বলে কিসের জন্য এত রেগে গেছিল, বলে আমাকে ডাবের জল খেতে দেয়নি ওরা, ওই জন্য আমি এত রেগে গেছিলাম। মানে এইরকম তখন খাওয়া নিয়ে প্রচণ্ড রাগ, মানে অপারেশনের পরে মানে প্রচণ্ড খিদে পাচ্ছে, অথচ কিডনি যাতে যতটুকু আস্তে আস্তে তাকে সরানোর জন্য অল্প অল্প দিতে হবে, ওকে সেটা মানে বুঝিয়ে পেরে ওটা যেত, রেগে যেত একেবারে আমাকে এমন। আমি তো তোমাদের বললাম তো বাড়ির ছিটকিনি দিয়ে আমি ঘরে চুপচাপ বসে থাকতাম, কি করবো, ও ভেতরে তর পাচ্ছে, আমার কিচ্ছু করার নেই তখন, একদম ওকে কিছু দিতে করতে আমি পারবো না। ওই সময়টা বেশ ভালো, আমাকে মানে প্রত্যেক দিনের টিফিন খাওয়া নিয়ে আমাকে জ্বালাতো একেবারে, খাওয়া দাওয়া নিয়ে ওরকম। তখন অস্বাভাবিক খিদে পেত। হ্যাঁ, অস্বাভাবিক খিদে পেত। বলো। হ্যাঁ, খিদেটা তখন ছিল অস্বাভাবিক, মানে এত খিদে পেত যে সেটা সহ্য করতে পারতাম না। যে মানুষটা একটা রুটি খেতে পারতো না অপারেশন আগে, তাকে আমি ডাক্তারবাবু 4টে রুটি বেঁধে দিয়েছিল, 3টে রুটি খুব বেশি হলে 4টে, বাপরে বাপ, ওইটা দিয়ে ওকে আমি ঢুকতে পারতাম, রেগে যেত। তার টাইম কি মানে আমার মানে এক পায়ে খাড়া হয়ে থাকতে হতো, মানে সহ্য করতে পারে না, পারতো না তো, খিদে তখন পেতো, মানে সঙ্গে সঙ্গে ওকে আমি খেতে দিয়ে দিতে হতো। একটুখানি দেরি যদি হতো রে বাবা, 5 মিনিট যদি দেরি হতো, ও তখন রেগে যেত বাচ্চা ছেলেদের মতো। শুধু এটা আমার ক্ষেত্রে নয়, মানে আমাকে কিডনি দিয়েছিলেন আমার শ্বশুর মশাই, ওনার ক্ষেত্রে সেম জিনিসটা, ওনার ক্ষেত্রে বাবা শুধু ছিল ঝাল খাবে, কিন্তু খিদেটা পেত, প্রচন্ড খিদে। আমার বাবা বেশি ঝাল খেতে পারতো না, কিন্তু অপারেশনের সময় তুমি তাদের নুন দাও আর ছাই না দাও, সে যেমনই ঝাল হোক টেস্ট হোক, শুধু ঝাল খাবে। আমাকে বলতো বাবু রান্না করবি তো একটু বেশি করে ঝাল দিবি, হ্যাঁ, হয়তো মা হয়তো কেন মা হসপিটালে গেছে, এখানে ওকে রেডি করে দিয়ে আমি রান্না করে বাবাকে ঘরে খাবার নিয়ে গেছি, বাবাকে খেতে দেবো, আমাকে চুপি চুপি বলছে বাবু একটু ঝাল দিবি, হ্যাঁ, অথচ সবে অপারেশন থেকে উঠেছে, ওগুলো খাওয়া পারুন।
বাবা তখন অত মানুষ তো ঝোল ভাত খেতে ভালোবাসতো, তো ঝোল দেখলেই রেগে যেত ছোট মা, ঝোল দেখলেই দাঁত কেটে খেতে, একবারে শুধু ঝাল খেতে বাবা, শুধু খালি আমাকে একটু ঝাল করে দিবি, হ্যাঁ সাথে তুমি নুন দাও, কোনো নুন না দাও কোনো আপত্তি নেই, তাতে কোনো মানে টেস্ট যদি না থাকে তাও কোনো জানি, কিন্তু ঝাল থাকতে হবে। আমাদের যেমন খিদেটা এটা যেমন কিনে নিয়েছিল আমার বাবার আবার ঝালে স্ট্রে হয়ে গেছিল খুব, অথচ ঝালটা একদম খেতে পারতো না। তো যাই হোক, কাঁচের ঘর থেকে 6 মাস কাঁচের ঘরে ছিল জানো তো, মানে কাঁচের আলাদা করে ঘরটায় 6 মাস পরে ও বাইরে বেরোলো। কিন্তু অপারেশনের পরে বড় কিরকম একটা সমস্যা হয়ে গেল হঠাৎ, মাসখানেক পর থেকেই হয়ে গেছিল বলো, ওই তোমার রক্ত হচ্ছিল না, হ্যাঁ অপারেশনের পরে সব কিছু মোটামুটি অপারেশনের পরে সবই ঠিক ছিল, কিন্তু ওই যে হিমোগ্লোবিন যেটা হিমোগ্লোবিনটা বাড়ছিল না, ক্রমশ কমে যাচ্ছিল, মানে কোনো রক্ত হচ্ছিল না শরীরে জানো তো। যে ক্রিয়েটিনটা কিন্তু তখন কমই ছিল, ঠিক ছিল। ক্রিয়েটিন একদম 0.7 কি 1 0.1 এইরকম ভাবেই ক্রিয়েটিন ছিল, ক্রিয়েটিনের বাড়ায়নি, কিন্তু হিমোগ্লোবিনটা এক সময় তো 5-6 নেমে গেছিল। স্বাভাবিক যে উৎপাদন যেটা শরীরের মধ্যে হয় সেইটা স্বাভাবিক একদম হচ্ছিল না, হচ্ছিল সে মানে এমন অবস্থা, হসপিটাল থেকে তখন অনেক লাখ টাকার ওদের প্যাকেজ ছিল, সেই প্যাকেজটা হয় যখন অপারেশন, তারপরে ওকে 2বার হসপিটালে ভর্তি হতে হয়েছিল জানো তো। ওই রক্ত হচ্ছে না তো, দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ শরীর খারাপ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, প্রচুর টেস্ট, তখন কি বোন ম্যারো টেস্ট দুনিয়া হয়েছিল বলো, ওই তখন হিমোগ্লোবিন হচ্ছিল না বলে, রক্ত হচ্ছিল না বলে, এই রক্ত না হওয়ার কারণে তখন আবার ইনজেকশন আবার দেওয়া হয়েছিল, ভিটামিন ইনজেকশন। তখন ওকে আবার ভিটামিন, তারপরে আস্তে আস্তে মানে ও প্রচুর ভেলকি দেখিয়েছে আমাদের, মানে আমাদের শুধু না, ডাক্তারবাবুরা ওকে দেখলে এখনো পর্যন্ত ডাক্তার দত্ত মনে করে সেই সময়ের কথা এখনো হাসে, এত ভেলকি দেখিয়েছে আমাদেরকে। চ্যাম্পিয়ন বলতে কি চ্যাম্পিয়ন ভালো তো, হ্যাঁ ওকে ডাক্তারবাবুরা আবার এমন ভেলকি দেখিয়েছে, রক্ত হচ্ছে না সবাই টেস্ট, ক্রিয়েটিন অত হচ্ছে ঠিক, কিন্তু শরীরে রক্ত হচ্ছে না, হিমোগ্লোবিন ক্রমশ ডাউন হয়ে যাচ্ছে, 6 নিয়েও হিমোগ্লোবিন নেমে গেছে, দুবার গিয়ে রক্ত দেওয়া হলো, 2বার না 3বার রক্ত দিতে হলো জানো তো আলাদা করে, তারপরে রক্ত দিচ্ছে, ডাক্তারবাবু টেস্ট করছে পৌঁছতে, তারপর আস্তে আস্তে হসপিটালেও 2বার ভর্তি হলো ওই নিয়ে, আস্তে আস্তে রক্ত হতে শুরু হলো। ও বাবা, রক্তটা হতে শুরু হয়েছে। আমার অপারেশনটা হলো ফেব্রুয়ারি, একটু জোরে গিয়েছে বলো, শুনতে পাবে না ওকে। আমার অপারেশনটা হয়েছিল 2010-এর 11ই ফেব্রুয়ারি। তো 11ই ফেব্রুয়ারিতে অপারেশন হয়ে গেল। অপারেশন হওয়ার পরে বাড়িটাড়ি ফিরলাম, ওখানে থাকতে হয়েছিল 18 থেকে 19 দিন ওখানে থাকতে হয়েছিল, মানে হসপিটাল। হ্যাঁ, তো তারপরে বাড়ি ফিরলাম, তারপরে যা বললো আর কি, ও যা বললো সেইভাবে নিয়মকানুনের মধ্যে, প্রচণ্ড কড়া নিয়মকানুনের মধ্যে থাকা, হ্যাঁ সে অসহ্য আর কি। তো থাকতে হয়েছিল বলেই আজকে আমি আপনাদের সামনে কথাটা বলতে পারছি, এই কথাগুলো। আর তারপরে মোটে ওই ক্রিয়েটিনিন সব ঠিক ছিল, মোটামুটি রিপোর্ট ঠিকঠাকই ছিল, কিন্তু মোটে ওই যে হিমোগ্লোবিনটা বাড়ছিল না, রক্তটা যে উৎপাদনটা ঠিক হচ্ছিল না, সেটা ক্রমশ কম ছিল আর কি। আচ্ছা, যার ফলে দুর্বলতা আসছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, হাত পা ঝিমঝিম করতো, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু ছিল, বেশ ছিল, এটা খালি ঘুম পেত। হ্যাঁ, তারপরে ওটা তারপরে ডাক্তারবাবু ওই ভিটামিন ওষুধ একটা ইঞ্জেকশন দেওয়া শুরু করলেন প্রতিদিন। না প্রতিদিন না, হসপিটালে বাড়িতে আসতো, কাঁচের ঘরে আসতো, তখন ছেড়েছিলাম, তখন একজন ঠিক করা হয়েছিল, উনি এসে ইঞ্জেকশনটা আমাদের কেনা থাকতো, উনি এসে ওই ইঞ্জেকশনটা দিতেন, সপ্তাহে 2টো করে ওই ইঞ্জেকশনটা তখনও দিতেন। হ্যাঁ, সেটা তো তুমি বললে। হ্যাঁ, এই রকম চলতে জুন মাসের মাঝামাঝি একটা রিপোর্ট হলো। রিপোর্ট তো প্রতি মাসে করতে হতো, প্রতি মাসে বা 2 সপ্তাহ অন্তর এরকম রিপোর্টগুলো এরকম করতে ওই জুন মাসে হঠাৎ দেখলাম ওই 4-5 থেকে হিমোগ্লোবিনটা বেড়ে 9-এ পৌঁছে গেল। সেই হিমোগ্লোবিন ওই 9 থেকে আস্তে আস্তে বাড়তে একদম 18-19-এ চলে গেল। মানে যে মানুষটাকে রক্ত দিতে হতো তাকে আবার ভর্তি করে রক্ত বার করতে হয়েছে, রক্ত বের করে দিতে হয়েছে, 2বার রক্ত বের করে দিতে হয়েছে। মানে তখন এমনই অবস্থা হয়েছিল, আমরা মানে সত্যিকারে ভেঙে পড়েছিলাম,
আমি তো মানে লুকিয়ে লুকিয়ে কাঁদা মতো বুঝতে পারতো ঘরের মধ্যে যে মা এসে বলছে যে বাবু আর আমার কিছু করার নেই। মা যখন এসে বলছে, শেষ যখন চেষ্টা করছে ডাক্তারবাবু যে রক্ত হচ্ছে না, ডাক্তারবাবু নিজেও মাথা খারাপ করে বলছে, কারণ আদারওয়াইজ রিপোর্ট সব কিন্তু ঠিক ছিল। মানে তারপরেও ডাক্তারবাবু আর এমন হেন কোনো মানে পরীক্ষা নেই, ডাক্তারবাবু বলছে আমি আর পরীক্ষা কিছু করাতে বাকি রাখলাম না, সমস্ত পরীক্ষা যেটুকু বাকি ছিল করিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কিছুতে কোনো ফল্ট পাওয়া যায়নি। কিন্তু ওই একটাই জিনিস, রক্ত হচ্ছিল না তখন। আর ওটা সেটা খুব বাজে লক্ষণ ছিল। দুবার তার মধ্যে দুবার হসপিটাল ভর্তি হতে হয়েছে, ওই টেস্টগুলো হয়েছে হসপিটাল থাকাকালীন হয়েছে, তারপর রক্ত দেওয়া হয়েছে, তারপর বাড়ি নিয়ে চলে এসেছে। কি করবো শেষ পর্যন্ত আচমকা ওইটা সেই মাস থেকে কখন বলো তোমার রক্ত হলো, জুন মাস থেকে রক্ত হতে শুরু করলো, হিমোগ্লোবিনটা বাড়তে শুরু করলো। সে এমন পর্যায়ে গেল, দুবার রক্ত বেলভিউতে নিয়ে গিয়ে বার করা হয়েছিল, 300 ml করে রক্ত বার করে দেওয়া হয়েছিল, জানো, বের করে দিতে হবে। হ্যাঁ এইরকম ডাক্তারবাবু তো জন্য বলতো যে আপনি খেয়ে দেখালেন বটে একটা। এখনো পর্যন্ত আমরা আজ হাসছি, সেই সময় যে আমাদের অবস্থা হয়েছিল মনে। আমার অপারেশনের পরেই না সব 2-3 দিন পরে, হ্যাঁ, যখন ওদের একটা নির্দিষ্ট রুম থাকে, সেই রুম থেকে জেনারেল বেডে দেয়। এই জেনারেল বেডে দেওয়ার পরের দিনেই, সম্ভবত পরের দিনেই, সকালবেলা নার্স এসে আমাকে বললেন যে এই বোতল অর্থাৎ 2 লিটারের জলটা 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তো ডাক্তার নির্দেশ আর কি, তো জল খেতে শুরু করলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে যেন পেটের মধ্যে কিরকম একটা অস্বস্তি শুরু করলো। কিন্তু জলটা খেতে হবে, বারবার এসে তাকাতে দিচ্ছে, খেতে হবে। বেশ বোতলটা শেষের পথে প্রায়, তখন শরীরটা একদম আস্তে আস্তে মানে অবসন্ন হয়ে আসছিল, অবসন্ন একদম। হ্যাঁ, তখন হসপিটালে, হ্যাঁ, অবসন্ন হয়ে আসছে। আমি তো বুঝতে পারছিলাম না, অপারেশনের ওই বললাম তো পরে, তো অবসন্ন হয়ে আসছে, আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে ঘুম পাচ্ছে হয়তো, তখন তো খুবই ক্লান্ত। তো নার্সকে আবার ডাকলাম, হ্যাঁ, বেল টিপে ডাকলাম। উনি আসার পরে বললাম এরকম আমার অবস্থা। আমি তখন জানি না যে আমি তখন বাড়িতে নাকি, পরে জেনেছি ওগুলো, বাড়িতে নাকি ফোন টোন করে দিয়েছিল যে পেশেন্টের অবস্থা সিরিয়াস, একদম আপনারা প্রস্তুত হয়ে চলে আসুন, মানে আমি আর বাঁচবো না এরকম আর কি। তো আমি কিন্তু ওটা জানতামই না, আমি অনেক পরে জেনেছি, মানে বাড়ি ফিরে আসার পরে, তারপরে ওখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার অনেকটা পরে আমি ওই ব্যাপারটা জেনেছি। কিন্তু ওই জিনিসটা কিন্তু ঘটেছিল আস্তে আস্তে একদম অবসন্ন হয়ে, সেই যেন চোখটা আস্তে আস্তে বুঝে ফেললাম। তারপরে তারপর সেখানে বহুবার ডাক্তার এসে আমার কোনো হুঁশ ছিল না। ঘন্টা 2-3 পরে আস্তে আস্তে আমার আবার জ্ঞান ফিরেছিল। মানে ঘুমিয়ে পড়েছিলাম নাকি আমি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম, আমার ঠিক মনে নেই আর কি ওটা। তবে ডাক্তার দত্ত বলতেন যে একটা পেশেন্ট বলে, আপনারা তো পেশেন্ট অপারেশন করেছে, ডাক্তার অপারেশন হয়েছে, আপনারা ঘরে আছেন। আমার চিন্তা কতটা বেড়ে গেছে, একটা পেশেন্টকে কারণ এত লাখ টাকা একটা পেশেন্টের অপারেশনে খরচ। সেই সময়তে আমি প্রপার বলতে পারবো না কত লাখ টাকা খরচ হয়েছে, তবে হসপিটালের ডিপোজিটই সম্ভবত তখন 3 লাখ না 3.5 লাখ 4 লাখ এরকম একটা হয়েছিল। একটা ইঞ্জেকশন যেটা আমি প্রপার বলতে পারবো, আমার মনে নেই, কারণ এইসবের মধ্যে আমি ছিলাম না, তবে 3.5 লাখ 4 লাখ টাকার মতো খরচ হয়েছিল সেই সময়তে, মানে শুধু অপারেশনে। ওইবার তারপরে যে 2বার ভর্তি হয়েছিল, একটার খরচ বেশ ভালো মনে আছে 85,000 টাকা সেই সময়। ওই বিলটা আমি নিজে গিয়ে পেমেন্ট করেছিলাম, বা খরচ অনেক অনেক। মা আমার হাতে আমাকে পেমেন্টের সেকশনে বসিয়ে হসপিটাল ওপরে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছিল, আমার সই লাগবে বলে আমাকে যেতে হয়েছিল ওই সময়টা। ওই জন্য ওই বিলটা আমার কত ভালো মনে আছে যে 85,000 টাকা, ওই একটা বিলের কথা আমার মনে আছে। আর ভর্তির সময় সম্ভবত 3.5-4 আরো বেশি, বলো অনেক ওসব বলে করা যায় না, কারণ পার মান্থ অনেক টাকা, ওসব হিসেব করলে বিশাল প্রাসাদ হয়ে যাবে। মানে যদি ওই হিসেব করে একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি ওকেও বলি, আমি নিজেও স্বীকার করি, একমাত্র সরকারি চাকরি ছিল বলে আজ এই যাত্রায় বেঁচে গেল। শুধু সরকারি চাকরিটা নয়, শুধু সরকারি চাকরি করলে মানে একটু অন্য মানে সত্যটাকে একটু করা, সরকারি চাকরি ছাড়াও মানে শ্বশুর বাড়ির যে অবদান আর কি, হ্যাঁ, এটা
না না মানে শ্বশুর ভীষণ ভাবে শ্বশুর বাড়ির অবদান আছে, আমি সেই হিসেবে বলতে চাইছি না। আমি কেন বললাম এটা বোঝো তোমরা। একটা অসুখ, সাধারণ মানুষের একটা অসুখ করলো, আমরা জানি অপারেশন করতে হবে, অপারেশন করলো, 3-4 মাস তার ট্রিটমেন্টে রইলো, সে সুস্থ হয়ে গেল। এর কিন্তু সেই জিনিসটা নয়, এটা প্রত্যেক মাসের কিন্তু একটা রেকারিং খরচ রয়েছে। গড়ে ওষুধই লাগে 8,000 টাকার মতো, শুধু ওষুধ লাগে। কোনো মাসে 7,000, কোনো মাসে 8,000 টাকার ওষুধ লাগে। এবারে যদি ডাক্তার দেখানো আর টেস্ট যদি হয় সেটা 10,000 ক্রস করে যায়, কারণ এখন ডাক্তারের ফিসই হচ্ছে 1300 টাকা। ডাক্তার অরুণ রতন দত্তের ফিসই হচ্ছে 1300 টাকা। এবার টেস্টের খরচও বাড়ছে, ওষুধের দামও লাফিয়ে লাফিয়ে সেরকম বাড়ছে, সে কমছে না। কিডনি একটা জীবনদায়ী অসুখ, তার ওষুধের দাম কিন্তু কমেনি, বেড়েই যাচ্ছে। মেন যে 3টে ওষুধ, মানে আমি দেখাবো তোমাদের অবশ্যই কি ওষুধ কত দাম নেয়, ওষুধগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, বেড়েই যাচ্ছে। এই যে খরচটা, যে খরচে একটা সাধারণ মানুষের সংসার চলে, সেই খরচটা শুধু ওর ওষুধ কিনতে লাগে। এবার ও তো একা নয়, এবারে আমিও অসুস্থ মানুষ, আমার ওষুধ লাগে, ওষুধ ভালো আছে, মানে ওরই ওষুধ প্রায় গড়ে 8 থেকে 8,000 টাকার মতো লাগে। এবার ডাক্তার দেখানো হলে তো আর দেখতেই নেই, সেটা আরো 10-10-10-এর ওপরে রান করে, 11-12 কাছে রান করে। এই মানে আমি এই হিসেবে বলতে চাইছি, এই যে খরচটা একটা সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে দেওয়া সম্ভব? তারা হয়তো জোগাড় করে 1.5-2 লাখ টাকা খরচ করলো, কি 5 লাখ টাকাই জোগাড় করে সে খরচটা করে দিল। কিন্তু এই যে খরচটা, শুধু তাই না, তোমরা আরো আমি বলছি, কারণ আমার মা তখন, আমি বাইরে থাকতাম, হিসেব করতো, অপারেশনের পরের মানে একটা মাস ওর খরচ হচ্ছিল 43,000 টাকা। বাবাকে মা বলেছিল হিসেব করে, তখন তখন কি প্রত্যেক সপ্তাহে ডাক্তারখানা নিয়ে যাওয়া, গাড়ি করে ডাক্তারখানা নিয়ে যাওয়া, টেস্ট হচ্ছে, এটা হচ্ছে, তখন মানে ফলো আপ, মানে কি, মানে তখন রায় ত্রিবেদী আর তোমার ফটিস আমাদের যেন ঘাট ঘর হয়ে গেছিল। গড়ে অপারেশনের পরের যে মাসগুলোতে গড়ে ওষুধ খরচ, ডাক্তার খরচ নিয়ে আমি যদি সব বাদ দিয়ে গড়ে ধরি, প্রায় 18-20 হাজার টাকার মতো। প্রথম মাসটাই খরচ হয়েছিল 43,000 টাকা। আমি ওটা একদম পাই টু পাই বলেছে। গড়ে তো আরো প্রথম তো প্রচুর ওষুধ, এখন একটু কমেছে। কিডনির ট্রান্সপ্লান্টের মানে আজ 10 বছরের উপর অপারেশন হয়ে গিয়ে এখন ওষুধের খরচ ওর এখানে 8-9 হাজারে স্টেবল হয়ে আছে। প্রথম এই খরচটা প্রচুর, আর 10 বছর আগে সেই টাকাটা কতটা পরিমাণ, কতটা একটা মানুষের কাছে, তাই না, ওই টাকাটার মূল্যটাই কতটা বলো না, সেটাই আমি বলতে, সেই হিসেবেই বললাম যে সরকারি চাকরি ছিল বলেও বেঁচে গেছে, তাই না, সেই হিসেবেই আমি শুধু বললাম। কারণ আমার বাবার অত টাকা দিয়ে অপারেশন করেছে, তার আগে 7-8 মাসের ডায়ালিসিসের ধাক্কা, ওই সময় তো প্রচুর ওষুধ চলছে, ডায়ালিসিস হচ্ছে, যে তার একটা বিশাল একটা থোক খরচ হতো। এমনই অবস্থা হয়েছিল যে টাকাটা অপারেশনের সময় জমানো হয়েছিল, তো সেটা আস্তে আস্তে সেখান থেকে খরচ হতে শুরু করেছে। সেটা আমাদের কাছে সবথেকে বেশি চিন্তার হয়ে গেছিলো। মানে শুধু চাকরিটা ছিল বলেও বেঁচে গেল এই মানে এই যাত্রায়। মানে অপারেশনটা বাবা করিয়ে দিয়েছিল, বাবা কিডনি দিয়েছিল, বাইরে থেকে কিছু করতে হয়নি, সমস্ত কিছুই হয়েছিল। প্রথম অপারেশনের প্রথম 5-6 মাস মানে মা ওই বাবাই ট্রিটমেন্টের কিছুটা খরচ জুগিয়েছিল, মানে ওষুধ খরচ আগে তো বাবা জুগিয়েছিল। 6 মাসের পর থেকে আমাদের হাতে মা হ্যান্ড ওভার করলো। তখন আমি জানলাম যে ওর মাস গেলে এত টাকা ওষুধ খরচ হয়, তার আগে আমি জানতাম না। 6-7 মাস বাবাই অর্ডার দিয়ে ওষুধ আনাতো, এ করতো, নিয়ে যেত, এ করতো। 6 মাসের পরে যখন কাঁচের ঘর থেকে বাইরে বেরোলো, ডাক্তার যখন পারমিশন দিল যে আপনি বাইরে আসতে পারেন, মানে আমাদের সঙ্গে বসে খেতে পারে, গল্প করতে পারে, চা খেতে পারে, বাইরে মানে আমার ঘরের মধ্যেই আরেকটা ঘর, মানে ওকে তো একটা কাঁচের ঘর করে আলাদা সেপারেট করে রাখা হয়েছিল। ওর বাথরুম পায়খানা সমস্ত আলাদা, ওর খাবার বাসন আলাদা, এমনকি ওর খাবার বাসনটা যে ধোবো সেই সাবান জালি যেটা বলে সেটাও আলাদা, সেটা সম্পূর্ণ আমি একা ধুতাম। আমার কাজের লোক ছিল তখন, তার সত্ত্বেও আমি ওগুলো ধুতাম। ওর খাবার জলের বোতল, কেনা জলের বোতল ফুটিয়ে ওকে দেওয়া হতো, জল করে নিয়ম করে একেবারে কেনা জলকে ফুটিয়ে দেওয়া হতো। ভাবো কি অবস্থা। তো আমি ভুল বলছি, শোনো, প্রথমে কেনা জলই খেতে, এটা তোমাদের জানা প্রয়োজন, একদম ভীষণভাবে এই কথাটা তোমাদের জানা প্রয়োজন। কেনা জলটা এমনি খেত, কেনা জল কিনে দিতাম, কেনা আসতো ঢুকিয়ে দিয়ে ও খেত। কিন্তু তারপরে হঠাৎ করে দেখা গেল আবার অনেক ক্রিয়েটিনটা একটু শরীরটা খারাপ হতে শুরু করলো, ক্রিয়েটিনটা ক্রমশ বাড়ছিল বলো। তখন আবার হসপিটালে ভর্তি করা হলো, ওকে ভর্তি করতে হলো।
কেউ ডাক্তারবাবু আবার টেস্ট করে গেছিলো, তখন আমাকে ডাক্তার বললো যে ও কী জল খায়, ডাক্তারবাবু তো কেনা জলই খায়। তখন ডাক্তার বললো আমি স্টেবল করে দিচ্ছি ওকে, ঠিক করে দিল, কিন্তু জলটা আপনারা চেঞ্জ করবেন, মানে কেনা জলটাকেও আপনারা ফুটিয়ে দিন। সেই থেকে ও কেনা জল ফুটিয়ে খাওয়া শুরু করলো, মানে ঠাকুরের কৃপা আশীর্বাদে এখন তো এই যে দেখছেন আছে, মানে কেনা জলকেও সম্পূর্ণ চোখ বন্ধ করে বিশ্বাস, আর ডাক্তারবাবুরাও অন্তত সেই সময় করেনি, আমাকে বলেছিল ওটা জলটা ফুটিয়ে খাওয়ান। আমাকে নিজে ডাক্তারবাবু ডেকে বলেছিল জানো তো সেই সময়তে। তো এইভাবেই আমাদের জীবন চলছে, চলে আসছে ঠাকুরের কৃপায়। আজ 11 বছর 11 বছর আমার অপারেশন হয়ে গেল। আজ আমার বাবার তাগিদেই বামাইতে আমার এই বাড়িটা আমি কিনেছি। এই বাড়িটা আমি লোন করেই কিনেছি, আমার মাস গেলে 17,000 টাকার প্রিমিয়াম দিতে হয়। যাই হোক, আমার নিজের মাথা গোজার একটা ঠাঁই, তাই আমাদের আজ সঞ্চয় বলে আর কিছু নেই। তবে ওর কিডনি ট্রান্সপ্লান্ট একটা আমাদের কাছে ভয়াবহ অভিজ্ঞতা, যেটা সাধারণ মানুষের কাছে হয়তো হবে না, কারণ আমাদের পারিপার্শ্বিক অবস্থাটাই এমন জায়গায় পৌঁছে গেছিল যে আমি এই যে এখন বলছি তো আমার মা দেখছে, আমার মা বলছে কেন পুরোনো কথা বাবু মনে করছিস, কষ্ট হচ্ছে। আজ কষ্ট আমার, কিন্তু আমি যেহেতু ব্লগ করতে এসেছি তোমাদের সমস্ত কথা জানা প্রয়োজন, তাই তোমাদের জানালাম। তাও আমি ও যে উত্তেজিত হয়ে গেল কালকে বলতে বলতে, কিছুই সেরকম বলে না, ওরা যা করেছিল তার হয়তো 5% আমি তোমাদেরকে ও হয়তো বলে ফেলেছিল রাগের মাথায়, মানে কষ্টে, রাগের মাথায় বলবো না, কষ্টে, দুঃখে কষ্টে। যেটা বলা হয়েছে কিছুই, আমার বাড়ির সদস্য সংখ্যা, বাড়ির আত্মীয় পরিজন অনেক, তাদের অবদান আমার এই চিকিৎসার ব্যাপারে বিন্দু মাত্র নেই। তারা যে অসহযোগিতাটা করেছে, যে আরও যে কাণ্ড কারখানা তারা করেছে, তার তো কিছুই বলা হয়নি। হিমশৈলের চূড়া মাত্র আমি একটুখানি শুধু বলেছি। আচ্ছা বলো না ওসবের কথা, আমরা মানে একটু বাথরুম উঠে গেল। যাই হোক, তো এই হচ্ছে আমার কিডনি ট্রান্সপ্লান্ট, আমার স্বামীর জার্নি। ভালো আছি, তোমরাও বলছি যত্ন নিও। তবে এই অসুখ যতদিন অপারেশন হয়েছে আজ পর্যন্ত কিন্তু বাইরের খাবার কোনোদিন খায়নি, এমনকি আমার বাপের বাড়িতেও আর যায় না, কারণ ওখানেও খায় না। ওই জামাই ষষ্ঠী যদি কিছু হয় না, আমার মা কিনে টিনে সব আমার কাছে পাঠিয়ে দেয়, বলে বাবু তুই রান্না করে দিবি, বলে ওই জন্য বলে দূর আমি একটা চাও খেতে পারবো না, আমি যাবো না ওখানে, খেতে পর্যন্ত যায় না, বাইরে পর্যন্ত খায় না, জানো তো। এখন সবাই আমরা মাস্ক পরে থাকছে, এত কষ্ট হচ্ছে। ও কিন্তু অপারেশনের পর থেকে, যে বাইরে যখন বেরোলো 6 মাস পর থেকে, তো তখন থেকেই ও কিন্তু মাস্ক ব্যবহার করতো, ও মাস্ক ছিল, তখন মাস্ক ইউজ করতো। তোমার তো বললাম ওর বাথরুম, পায়খানা, টয়লেট, খাবার দাবার সমস্ত এরকমভাবে ছিল। এখন আস্তে আস্তে সব কিছুই খায়, কিন্তু ও যেমন কোনো সস জাতীয় জিনিস জীবনে খেতে পারবে না, ওরা একদম স্ট্রিক্টলি বারণ ডাক্তার বলে। পাতিলেবুটা ওটা না খেলেই সব থেকে ভালো, পাতিলেবু বলো, আঙুর বলো, এই জাতীয় জিনিস যতটা কম খাবে ততটাই ভালো। ওই জন্যে খায় না, হয়তো কালে ভাদ্রে একদিন একটা স্বাদ গেল, যদি মাংস হয়, যদি স্বাদ গেল যে বাবলি আজকে আমাকে দেবে বলে হয়তো এক কুচি ও খেলো, তা নয় তো খায় না। আঙুর টাঙুর ওইসব লেবু টেবু একদমই ছোঁয় না ও, একদম এইভাবেই আছে। তোমাদের আশীর্বাদ করো যেন এইভাবেই থাকে। আমার আর কিছু বলার নেই, আমি শুধু বললি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাহায্য করো এগিয়ে যেতে, কারণ আমার সত্যি বলতে ইউটিউবে আসা এই কারণেই, কারণ আমার বাবা চলে গেছে, আমার ভাই অনেক ছোট, তার জন্যও, সেটাও বড় কথা নয়, আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই, একটু ভালো ট্রিটমেন্ট করতে চাই, কারণ আমার সঞ্চয় বলতে আমাদের আর কিছু নেই। আমি ইউটিউব জার্নির মাধ্যমেই ওই জন্য এসেছি। প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো, আর আমাদের একটু আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে, আমি যেন ওকে সুস্থ রাখতে পারি। আমার ছেলের কথা মাথায় রেখে প্লিজ একটু আমাকে তোমরা হেল্প করো। তো আজকেই কিন্তু এই দুঃখের কথা, এর কথাই আজকেই লাস্ট, এরপর থেকে ফুল এনার্জেটিক তোমরা ব্লগ পাবে,
আমি কথা দিচ্ছি আর কোনো জীবনী নেই, কোনো দুঃখ থাকবে না, কোনো কিছুই থাকবে না, ফুল এনার্জেটিক ব্লগ পাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে কেন, অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্টস করো, প্লিজ সাবস্ক্রাইব। টাটা।